নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সশস্ত্র বাহিনীর অগ্নিপথ প্রকল্পটি নিয়ে। গত বছর যখন প্রথম এই প্রকল্পটি চালু হয়েছিল, এর মোদ্দা কথাটা হচ্ছে অল্প সময়ের জন্য 4 বছরের জন্য সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখায় যুবক যুবতীদের নিয়োগ করা। 4 বছর পরে তাদের 1/4 রাখা হবে, বাকিদের ছেড়ে দেওয়া হবে, তারা অন্য নানা রকম সুযোগ সুবিধা তারা পাবেন, তারা পরবর্তীকালে সিভিলিয়ান লাইফে প্রবেশ করবেন। এই ছিল মোটামুটি আইডিয়াটা। আবার নতুন করে বিষয়টা নিয়ে চর্চা এসেছে, কারণ এই প্রকল্প চালু করার সময় যিনি সেনা প্রধান ছিলেন, জেনারেল নাওয়ারানে, তিনি তার স্মৃতিকথা বেরোবে, সে বইয়ের কিছু অংশ প্রকাশ করা হয়েছে, পাবলিশার প্রকাশ করেছেন। তাতে তিনি কতগুলো কথা বলেছেন এই প্রকল্প সম্পর্কে, যেগুলো খুব ইন্টারেস্টিং, যার জন্য আবার গণপরিসরে পাবলিক স্ফিয়ারে আবার এটা নিয়ে চর্চা হচ্ছে। অনেক কথাই তিনি বলেছেন, অনেক কিছু বিষয় এসেছে, আমাদের সঙ্গে সাবজেক্ট এক্সপার্টরা আছেন, তারা বলবেন। দুটো বিষয় প্রধান, একটা হচ্ছে যে মূল সেনাবাহিনীর প্রস্তাব ছিল এটা শুধু ছোট আকারে সেনাবাহিনীর জন্য, মানে আর্মির জন্য শুধু করা, কিন্তু সরকার এই প্রকল্পটি সশস্ত্র বাহিনীর সমস্ত শাখাতে, নেভি এবং এয়ারফোর্সও গ্রহণ করেছে। মূল প্রস্তাবে ছিল যে যাদের দেওয়া হবে তাদের 75%কে রাখা হবে, 25%কে ছেড়ে দেওয়া হবে 4 বছর পর। সরকার সেটাকে উল্টে দিয়েছে, 75%কে ছাড়া হবে, 25%কে রাখা হবে, এরকম ঠিক হয়েছে। এইটা নিয়ে আমরা আলোচনা করবো। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাংবাদিক সুজন দত্ত, ডিফেন্সে দীর্ঘদিন ডিফেন্স কভার করেছেন, এই বিষয়ে বিশেষজ্ঞ বলা চলে। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন সেনা অফিসার কর্নেল রাজেন্দ্র ভাদুরী। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন এয়ারফোর্সের অফিসার গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি। স্বাগত দুজনকে অনুষ্ঠানে। আপনারা প্রথম আমাদের অনুষ্ঠানে আসছেন, বিশেষ করে স্বাগত আপনাদের দুজনকে। আমি গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি, আপনার কাছ থেকে প্রাথমিকভাবে একটু শুনি যে এই প্রকল্প সম্পর্কে আপনার কি মতামত, আপনার প্লিজ বলুন। নমস্কার, ধন্যবাদ এই আলোচনায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দেখুন, এই প্রকল্পটি যখন চালু হয় তখন আমি অলরেডি রিটায়ার করে গেছি, কিন্তু যেহেতু আমি তখন একটা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলাম এবং সরকার আমাদের সঙ্গে এই নিয়ে কিছু আলোচনা করে, সেজন্য একটা সামান্য যে আইডিয়া আছে তাই থেকে আমি কথাটা বলবো। একটা সমস্যা তো ছিলই, বা যে ডিফেন্সের যে বাজেট, তাতে যে পেনশন অ্যান্ড পে এর যে এক্সপেন্ডিচার, সেটা ক্রমশই বেড়ে চলেছিল। এবং এটা একটা কনসার্ন ছিল, কারণ আপনার যে একটা বাজেট, সেটা তো আপনার মডার্নাইজেশনের জন্য লাগবে, আপনার পে এবং অ্যালাউয়েন্স আছে, তাতে পেনশন আছে। এর মধ্যে মডার্নাইজেশন এমন একটা জিনিস যেটার বাজেট কম করাটা খুব ডিফিকাল্ট। আমাদের জিডিপি বেড়ে চলেছে, অর্থনৈতিক ব্যবস্থা যত বেটার হবে আমাদের আর্ম ফোর্সেস, আর ইন্ডিয়া আনফর্চুনেটলি এমন একটা নেবারহুডে আছে যেখানে আমাদের উই ক্যানট চুজ আওয়ার নেবার্স। তো চায়না আর পাকিস্তানের নেবারহুডে আমরা আমাদের ডিফেন্স, দুটো নিউক্লিয়ার আর্ম নেবার, আমার মনে হয় পুরো দুনিয়ায় আর কোনো দেশ আছে যে এরকম একটা সিকিউরিটি সিচুয়েশনের মধ্যে আছে। সো মডার্নাইজেশন একটা ইনএভিটেবল রিকোয়ারমেন্ট। তাহলে টাকাটা আসবে কোথা থেকে? হয় আপনি দ্য ব্রেড ভার্সেস গান যে ডিবেটটা, গান ভার্সেস বাটার যে ডিবেট, সেটা তো সবসময় থাকে। তো আমার মনে হয় আন্ডার দ্য সার্কামস্টান্সেস গভর্নমেন্ট অনেকদিন ধরেই চেষ্টা করছিল। অফিসার ক্যাডারের শর্ট সার্ভিস কমিশন যে ব্যাপারটা, সেটা অনেকদিন আগেই শুরু হয়েছিল। এটার দুটো ব্যাপার ছিল অফিসার ক্যাডারে। একটা হচ্ছে কাডার ম্যানেজমেন্ট, যে মিড লেভেল কাডারে একটা বাল্জ হয়ে যেত লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে, সেটা কিভাবে কম করা যায়। অ্যাজ এ শর্ট সার্ভিস কমিশন আপনি এন্ট্রি করলেন, কোনো স্কিমে 11 বছর 14 বছর আপনি সার্ভিস করলেন, আপনি করে উইদাউট পেনশন আপনি চলে গেলেন, আপনার একটা স্কিল ডেভেলপ হলো, আপনি গভর্নমেন্ট উইল হেল্প ইউ আপনাকে কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন করার জন্য, অ্যান্ড ইউ আর ওপেন পারসন ইন দ্য সিভি স্ট্রিট, আপনার যোগ্যতা হিসেবে আপনি জয়েন করবেন। এই স্কিমটা কোনোদিন বিলো অফিসার র্যাঙ্ক এটা কখনো ভাবা হয়নি। এবার মূল যে প্রশ্নটা, কনসেপ্ট হিসেবে এটা তো ভালো, কিন্তু যে প্রশ্ন যেটা এসেছে যে 5 বছর বা 4 বছর কি সাফিসিয়েন্ট টাইম, সেটাই প্রশ্ন। এবং আমার মনে হয় জেনারেল নারওয়ানে যে কথাটা বলেছেন যে এয়ারফোর্স এবং নেভি, ইট কেম অ্যাজ এ সারপ্রাইজ। আমি পড়িনি বইটি, যা আমি সংবাদ মাধ্যমে যা পড়েছি। আমার মনে হয় ওনার বলার পিছনে কারণ এটাই, কারণ এয়ারফোর্স আর নেভি খুব টেকনিক্যাল সার্ভিস, এবং আপনি যখন এখানে কাউকে ট্রেন করছেন একটা টেকনিক্যাল ব্যাপারে, ইট টেকস টাইম। ধরুন আমি একজন ফাইটার পাইলট, রিটায়ার্ড ফাইটার পাইলট, আমার ট্রেনিং এ চলেছে 3 থেকে 4 বছর।
মানে 4 বছর আমি এনডিএ তে জয়েন করে কমিশন হওয়ার পর থেকে যখন আই ক্যান অ্যাকচুয়ালি কাম অ্যান্ড ফাইট আ ওয়ার, দ্যাট টুক মি 3 to 4 years when I am fully operational in a fighter aircraft. তার মানে টোটাল 6 বছরের ট্রেনিং। আর এখানে আমরা 5 বছর বা 4 বছরের 1 বছরের ট্রেনিং, 4 বছরের স্কিমে আমরা হি ইজ গোয়িং আউট অফ সার্ভিস। তো এটা টেকনিক্যাল আমের জন্য হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আপনি একটা স্কিল ডেভেলপ করলেন, সেই স্কিলটা যতক্ষণে আপনি ইউটিলাইজ করবেন সেটার মধ্যে যে গ্যাপটা হয়তো পুরোপুরি ইউটিলাইজেশন হবে না। তবে আমি মনে করি যে যে কোনো স্কিম যখন আসে তার পিছনে কিছু রাশনাল থাকে, এবং সেই রাশনালটা আমরা জানি না। যখন ফাইল ওয়ার্ক হয় তাতে নিশ্চয়ই প্রত্যেকটি ভিউ পয়েন্ট নেওয়া হয়েছে, এবং নেওয়ার পর যে ডিসিশনটা নেওয়া হয় সেটা সবসময় কিছু প্লাসেস এন্ড মাইনাসেস থাকে। আপনাকে একটা ডিসিশন নিতে হয়, সেটা নেওয়ার পর আপনাকে সেটা ইমপ্লিমেন্ট করতে হয়। ইমপ্লিমেন্ট করার পরে যখন আপনার কাছে প্রচুর ডেটা থাকে, ধরুন যখন মহিলা ফাইটার পাইলট ইন্ট্রোডিউস করা হয়েছিল, আমি তখন পি স্টাফে ছিলাম, দেয়ার প্লাসেস এন্ড মাইনাসেস। এবার একটা জিনিস ইমপ্লিমেন্ট করার পর আপনাকে কিছু ডেটা পয়েন্ট জেনারেট করতে হয়, সেটা করার পর আপনার কাছে যখন সাফিসিয়েন্ট ডেটা আছে, যার জন্য হয়তো 7, 8, 10 বছর সময় লাগে, তখন আপনি বলতে পারেন যে এই স্কিমটা সাকসেস না ফেলিয়ার। তারা যখন অ্যাকচুয়ালি ট্রেনিং নেবে, ফিল্ডে যাবে, আমার মনে হয় উই শুড গিভ টাইম টু দিস স্কিম। এবং যে কোনো স্কিমই যদি সাকসেস না হয় বা তার জন্য কোনো প্রবলেম থাকে, সেটা সবসময় চেঞ্জ করা যায় বা বদলে দেওয়া যায়। তো মাই পার্সোনাল ভিউ ইজ ইটস আ নিউ ইনিশিয়েটিভ, যেটা একটা নতুন জিনিস, প্লাসেস মাইনাস দুটোই আছে। তবে এটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে, লেট আস গিভ ইট সাম টাইম, লেট আস সি যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। যদি ঠিকঠাক না হয়, আই এম শিওর দ্য লিডার্স অফ দ্য আর্ম ফোর্সেস অ্যান্ড দ্য গভর্নমেন্ট will be able to take a decision, timely decision, যাতে আমাদের আর্ম ফোর্সেস এর অপারেশনাল প্রিপেয়ারনেস, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট while doing HR ম্যানেজমেন্ট, সেটা ঠিকঠাক থাকে। আমার ওপেনিং রিমার্ক, আই থিঙ্ক দিস ইজ এনাফ। থ্যাংক ইউ। আমি এবার কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী, আপনার প্রাথমিক বক্তব্য আমরা শুনি, তারপর আমার যে প্রশ্ন আছে আমরা বিস্তারিত আলোচনায় যাব কয়েকটা পয়েন্ট করে। এই অগ্নিপথ প্রকল্প নিয়ে যে প্রশ্নগুলো উঠছে, আপনার প্রাথমিক বক্তব্য কর্নেল ভাদুরী প্লিজ। দেখুন, অগ্নিপথ স্কিমের উপরে অনেক রকমের পয়েন্ট অফ ভিউ অনেকজনের ছিল। এখন জেনারেল নারাবনে for whatever worth his wisdom, he has now decided to speak about it. এতদিন কেউ কোনো কথা বলেনি। আমরা মোস্টলি আমরা ভেটারানরাই সোশ্যাল মিডিয়াতে এটসেট্রাতে নিজেদের বক্তব্য দিয়ে এসেছি। একটা গ্রুপ আছে which supports this thing, then people like me are there যারা অনেক বেশি enthusiastic না এই এটার ব্যাপারে। এটার অনেক কারণ আছে। এয়ারফোর্স আর নেভি সার্ভিস খুব হেভিলি টেকনিক্যাল ওরিয়েন্টেড, কিন্তু আর্মিতে আবার টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই ভাগ আছে। টু অ্যাজিউম দ্যাট মানে 4 বছরের সার্ভিস মানে ইজ গুড এনাফ to have a trained soldier is basically a failed concept. Air Force or Navy moton যেমন I am a pilot of Army Aviation and also an Armored Corps officer. Armored Corps is as technical as the flying branch or as the Air Force or Navy. তারপরে এয়ার ডিফেন্স আর্টিলারি আছে। জাস্ট টু অ্যাজিউম দ্যাট হ্যাঁ ওই রাইফেল হাতে নিয়ে দৌড় মারবে, ইজ আ ট্রেন্ড সোলজার, দুটো গুলি চালাতে পারবে, ইজ আ কমপ্লিটলি ফেল্ড কনসেপ্ট অ্যাজ ফার এজ দি ট্রিটমেন্ট অফ আ সোলজার ইজ। সে এয়ারফোর্সের হোক, আর্মির হোক, নেভির হোক, কি বলবো, কমোডিটি না। মানে আই হোপ আই এম ট্রাইং টু এক্সপ্লেন, মানে আলু পেঁয়াজ টমেটোর মতন সোলজার ইজ নট আ কমোডিটি।
Training takes time. Building a soldier's character takes time. মানে এয়ারফোর্স আর নেভির আলাদা ব্যাপার। আর্মিতেও একটা ইনফেন্ট্রি সোলজার হাতে রাইফেল নিয়ে যুদ্ধে যাবে, হিজ মিলিটারি ক্যারেক্টার হ্যাজ টু বি ডেভেলপ ট্রেনিং এর থ্রু দিয়ে। মানে ইন্ডক্ট্রিনেশনটা একটা একটুখানি অড টার্ম, কিন্তু ইন্ডক্ট্রিনেশন ইজ true for a soldier. A soldier has to be indoctrinated, taught to fight a war, to go into battle. To আপনি আপনি বলছেন ট্রেনিং বলতে যা বোঝায় তার একটা obey orders. হ্যাঁ, মানে তার মানসিক প্রস্তুতি, মানসিকভাবে একজন সৈন্য হয়ে ওঠা, তার জন্য যেটা সময় লাগে, তার জন্য আপনি বলছেন এই সময়টা যথেষ্ট নয়। Another fresh batch of মানে untrained, ঠিক বোঝা যাচ্ছে না ব্যাপারটা কি। হ্যাঁ, ইউ ক্যান সে কি গিভ ইট টাইম, কিন্তু গিভ ইট টাইম, the profession of soldiering is not based on time. Group Captain Anupam Banerjee being a pilot, he'll know. Amader flying it is said that if you give a monkey enough number of hours, he will know how to fly. But in military aviation, you don't have the luxury of enough number of hours. সেই জন্য Air Force Academy তে বা other academies, flying academies, ওই একটা specific number of hours allotted আছে. If you learn how to fly, you are sent to the next stage, otherwise you are grounded and sent back to wherever non-flying duties. This is how the services function. So let us progress our discussion. More thoughts will come out. So এটাই আমার opening thought. থ্যাংক ইউ কর্নেল ভাদুরী। বোঝা যাচ্ছে যে আপনি এই প্রকল্পের বিরুদ্ধে, আপনি একেবারেই সমর্থন করতে পারছেন না। সুতরাং যে কথাটা কর্নেল ভাদুরী একটু বললেন, আমারও সেটা প্রশ্ন। প্রাক্তন সেনাপ্রধান, সদ্য প্রাক্তন সেনাপ্রধান, তিনি এই মন্তব্যগুলো লিখছেন এবং সেটা প্রকাশ করছেন পাবলিশার। সাধারণত আমাদের দেশে এরকম হয় না, সাহসের পরিচয় দিচ্ছেন বলে আমার মনে হচ্ছে। সুজন প্লিজ। সুদীপ্ত, আমি তোমাকে জেনারেল নারাভানে এক্স্যাক্টলি কি লিখেছেন সেটা আমি পড়ে শোনাবো, কিন্তু তোমার জন্য এবং দর্শকদের জন্য কর্নেল ভাদুরী আর গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জিকে নিয়ে দুটো কথা বলি। কর্নেল ভাদুরীর একটা ইউনিক সোলজার প্রোফাইল আছে। উনি আর্মার্ড কোর অফিসার, যেটা উনি বললেন, মানে উনি ট্যাঙ্ক, আর্মার্ড কোর, আর্মার্ড রেজিমেন্টের কমান্ডার ছিলেন কোনো একটা সময়। তারপরে উনি আর্মি এভিয়েশনে গেছেন, তাই তো কর্নেল ভাদুরী? আর্মি এভিয়েশনে হেলিকপ্টার চালাতেন, সিয়াচেন, লাদাখ, সমস্ত জায়গায় উনি he knows how about tank operations in the desert in high altitude as well as flying a helicopter. Level of specialization টা একটু ভাবতে পারো। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি, যার সঙ্গে আমার পার্সোনাল এবং প্রফেশনাল অনেক বেশি ইন্টারাকশন হয়েছে দিল্লিতে, কেননা উনি এয়ারফোর্সের স্পোকসপারসন ছিলেন, উনি MiG-27 ফাইটার পাইলট এবং কার্গিল অপারেশনসে খুব অ্যাক্টিভ অংশগ্রহণ করেছিলেন। MiG-27 একটা বিশেষ ধরনের ফাইটার প্লেন, এবং খুব নন টেকনিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করছি। MiG-27 এর কাজ হলো গ্রাউন্ড অ্যাটাক, তাই তো ক্যাপ্টেন ব্যানার্জি? মেইন টাস্ক, মানে ওপর থেকে উড়ে আসতো, এনিমি রেডার ইভেট করে গ্রাউন্ড টার্গেটস কে বন্ধ করে আবার চলে যেত। দ্যাট ওয়াজ দ্য খুব কিন্ডারগার্টেন লেভেলের এক্সপ্লেনেশন দিচ্ছি গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি। কার্গিল যুদ্ধে উনি তাই করেছিলেন, অ্যাট এক্সট্রিমলি হাই অল্টিটিউড, কাশ্মীরের একটা বেস থেকে অপারেট করছিলেন। এই দুটো ছাড়া আমি বলছি জেনারেল নারাভানে লিখেছেন ঠিকই, কিন্তু প্রাক্তন সেনা অধ্যক্ষরা, সেনা অফিসাররা বই লিখছেন বা পাবলিকলি এসে বলছে, তার মধ্যে কিন্তু এক্সেপশনাল এই কারণে হচ্ছে, তার কারণ জেনারেল নারাভানে সবে সদ্য, মানে 1 বছর হয়েছে রিটায়ার করেছে, আর ওনার বইটা
সম্ভবত 21 বা 22 জানুয়ারিতে বেরোবে। যদি উনি এখন পরে বেরোনোর পরে এক্সার্পটস গুলো বেরোনোর পরে ডিফেন্স মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে আমরা উই আর স্টিল লুকিং ইনটু ইট। উনি এক্স্যাক্টলি যে বাক্যটা লিখেছেন কোট, এই এক্সট্রাক্ট গুলো পাবলিশার পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া থ্রু দিয়ে রিলিজ করেছিলেন। We in the army were taken by surprise by this turn of events. But for the Navy and the Air Force, it came like a bolt from the blue. Indian military is roughly, আমি এটা ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করার জন্য বলছি, is roughly to 13 to 14 lakh personnel. এর মধ্যে আর্মি সব থেকে বড়, 11.5 লাখের মতো। এবং আর্মির অনেক অনেক ব্রাঞ্চ আছে, নেভি এবং এয়ারফোর্স হাইলি স্পেশালাইজড, কিন্তু আর্মির তুলনায় অনেক ছোট সামরিক ফোর্স। ওখানটায় লেভেল অফ স্পেশালাইজেশন ফ্রম দি লোয়েস্ট র্যাঙ্কিং অফিসার টু দি to the officers who command regiments, squadrons, wings, আর্মির ইনফ্যান্ট্রির তুলনায় অনেক বেশি দরকার। আর্মির মধ্যে অনেক রকমের আর্মড উইংস আছেন, কর্নেল ভাদুরী আর্মার্ড কোর, আর্মি এভিয়েশন কোর। আর্মির মধ্যে সব থেকে বড় এবং সব থেকে ক্রুশাল আমাদের সিকিউরিটি, নেবারহুড সিকিউরিটি আর্কিটেকচারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং বড় কনস্টিটুয়েন্ট হচ্ছে ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রিতে অগ্নিপাথ স্কিম ইন্ট্রোডিউস করার আগে 3 বছর কোনো রিক্রুটমেন্ট হয়নি প্যান্ডেমিকের জন্য। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। সাধারণত প্রত্যেক বছর 50 থেকে 55 হাজার সোলজার রিটায়ার করে এবং তাদের ভ্যাকেন্সি ফিল আপ করা হতো। যে 3 বছর হয়নি তাতে অফিসার রিক্রুটমেন্ট আটকায়নি, কিন্তু অফিসার্স আর অনলি আ ভেরি স্মল ফ্র্যাকশন অফ দ্য টোটাল মিলিটারি ফোর্সেস। এই যে ভ্যাকেন্সি গুলো তৈরি হয়েছিল এবং রিক্রুটমেন্ট যে বন্ধ হয়ে গেছিল, এই দিস ওয়াজ বিগিনিং টু ইম্প্যাক্ট অন অপারেশনস। কেন? মূলত কোন অপারেশনটা? ইস্টার্ন লাদাখে যখন এপ্রিল মাসের মাঝামাঝি 2020 সালে জানা গেল চাইনিজরা ঢুকে এসছে অনেকগুলো পয়েন্টে, এবং আমরা হয় ডিটেক্ট করতে পারিনি বা ডিটেক্ট করে ওদেরকে আটকাতে পারিনি। পলিটিক্যালি লোকে যে যাই বলুক না কেন, অন দ্য গ্রাউন্ড দ্যাট ইজ দ্য সিচুয়েশন। এই প্রেক্ষাপটে 2022 সালে অগ্নিপাথ অগ্নিবীর স্কিমটা ইন্ট্রোডিউস করা হলো। জেনারেল নারাভানে আবার লিখছেন যে উনি প্রথম প্রপোজালটা দিয়েছিলেন তখন তার নাম অগ্নিপাথ বা অগ্নিবীর ছিল না। উনি যে প্রপোজালটা দিয়েছিলেন সেটা ছিল ট্যুর অফ ডিউটি, মানে শর্ট সার্ভিস কমিশন। গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি এখনই বললেন যে শর্ট সার্ভিস কমিশন অফিসারদের জন্য ছিল। এখন পার্সোনাল বিলো অফিসার র্যাঙ্ক তাদের জন্য ইন্ট্রোডিউস করা হলো। কিন্তু কি সাজেশন দিয়েছিলেন যে 75% কে আমরা ট্রেনিং এর পরে এবং তাদের ট্যুর অফ ডিউটি শেষ হওয়ার পরে, উনি ট্যুর অফ ডিউটি কতটা হওয়া উচিত, উনি এখনো যে পাবলিশড এক্সার্পটস বেরিয়েছে ওনার প্রপোজালে কত দিনের ট্যুর অফ ডিউটি হওয়া উচিত ছিল এই এক্সার্পটস গুলোতে আমরা জানি না। কিন্তু উনি এটা লিখছেন যে আই ওয়াজ সারপ্রাইজড ইন June of 2022 about the turn of events based on his proposal in June 2020. চায়না লাদাখ তখন হয়ে গেছে 16 জুন, গালওয়ানের গন্ডগোল অলরেডি হয়ে গেছে। এই প্রেক্ষাপটে এই প্রপোজালটা উনি দিলেন, কিন্তু 2 বছর পরে গভর্নমেন্ট প্রপোজালটা ফিরিয়ে দিল, যে না, উল্টে দিল, যে 25% after completing their tour of duty will be absorbed in service and 75% will be out on civil street, এবং যারা আউট অন সিভিল স্ট্রিট হবে তাদের পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিটস বলতে নর্মাল যারা অগ্নিপথ স্কিমের আগে যে সোলজাররা রিক্রুটেড হয়েছে এবং রিটায়ার করেছে সেই ধরনের পোস্ট রিটায়ারমেন্ট স্কিম তাদের জন্য থাকবে না। আমরা আবার যখন আলোচনা করব আমি সেটা নিয়ে একটু বোঝাবো যে
অন দ্য গ্রাউন্ড সেই রিটায়ারমেন্ট স্কিম মানে পরিবারদের জন্য কি। একটা কথা কিন্তু সত্যি যে বাজেটারি কনস্ট্রেন্ট, আমার কাছে ফিগার্স গুলো আছে, আমি ফিগার্স গুলোর মধ্যে এক্ষুনি না গিয়ে বলছি, গভর্নমেন্ট এটা মনে হয়েছে এবং অনেক বছর ধরে এটা গভর্নমেন্ট এবং আর্মড ফোর্সেসদের মিলিটারি এস্টাবলিশমেন্টের এটা মনে হয়েছে যে আমাদের রেভিনিউ বাজেট যা ডিফেন্স এক্সপেন্ডিচারে, রেভিনিউ অ্যালোকেশনস এবং ডিফেন্স অ্যালোকেশনস এর মধ্যে মেন খরচাটা হয়ে যাচ্ছে অন নন ক্যাপিটাল এক্সপেন্ডিচার হেড, মানে স্যালারিজ, পেনশনস, ওআরওপি, যদিও ওআরওপি এক্স্যাক্টলি ইমপ্লিমেন্টেড হয়নি, এগুলো দিতে। এবং তার জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে নতুন প্ল্যাটফর্ম, নতুন ওয়েপন সিস্টেমস কেনা বা পুরনো প্ল্যাটফর্মসকে আপগ্রেড করা, তার জন্য মাত্র গত বছর 27% টোটাল ডিফেন্স অ্যালোকেশন ছিল 5.93 লাখ ক্রোড়, তার মধ্যে তার মাত্র 27% ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য অ্যালোকেট করা গেছিল। কতটা হয়েছে সেটা অডিট হলে বা সামনের বছরের বাজেটে জানা যাবে যে কতটা কি খরচা হয়েছে। এই হচ্ছে চিত্রটা, যার মধ্যে আরেকটা জিনিস অবশ্য যেটা ঠিক, একটা হচ্ছে ইমিডিয়েট কনটেক্সট যার মধ্যে স্কিমটা হলো, দ্বিতীয় হচ্ছে যে অপারেশনাল রিকোয়ারমেন্ট, থার্ড হচ্ছে অন দ্য মেথড অফ ইমপ্লিমেন্টেশন। এই সব জিনিস নিয়ে দ্বিমত আছে। মেথড অফ ইমপ্লিমেন্টেশন কি, আর্মি থেকেও, এবং লিড এন্টারপ্রাইজ আর্মি নিয়েছিল। আমরা জানি না যে ডিটেলসে চিফস অফ স্টাফ কমিটিতে কি ধরনের প্রপোজাল গেছিল। কমন সেন্স বলছে যে চিফস অফ স্টাফ কমিটিতে বা সিডিএস কে নিয়েই অনেক রকমের আলোচনা হয়েছিল। এই জেনারেল নারাভানের এই এক্সট্রাক্টস গুলোতে ওই ডিটেল আমরা এখনো পাইনি। কিন্তু যে একটা বোধহয় প্রপোজাল ছিল টেস্ট বেড, যে স্কিমটাকে পুরো আর্মি, পুরো নেভি, পুরো এয়ারফোর্সে একবারে ইমপ্লিমেন্ট না করে আগে টেস্ট করে দেখা হোক যে কতটা ইমপ্লিমেন্ট করা যাবে এবং তার রেজাল্ট কি হতে পারে। সেই টেস্টিংটা বোধহয় যথেষ্ট হয়নি, এটা নিয়ে একটা বিতর্ক আছে। এই চারটে পয়েন্ট নিয়ে মেন বিতর্ক। খুব ডিটেলসে তুমি পয়েন্টগুলোকে তুললে দর্শকদের জন্য খুব পরিষ্কার হয়ে গেল। আমাদের এই রেকর্ড করা অনুষ্ঠান 1 ঘন্টার মধ্যে নেসেসারিলি শেষ করতেই হবে আর কি। সুতরাং আমরা সংক্ষেপে পরে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। আমি গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জির কাছে যাচ্ছি। সুজন যে পয়েন্টগুলো তুললো তার মধ্যে বিশেষ করে এই যে ওই সময়কার বাস্তবতা, 2022 সালের যে বাস্তব পরিস্থিতি, বছর রিক্রুটমেন্ট হতে পারেনি কোভিড এর জন্য, তার জন্য এটা করতে হয়েছে, এই বিষয়ে আপনার কি মত? এটা কি মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে লোকের অভাবে অসুবিধা হয়ে যাচ্ছিল সশস্ত্র বাহিনীতে? এটা একটা কন্ট্রিবিউটরি ফ্যাক্টর হতে পারে, কারণ আমার মনে হয় না যে রিক্রুটমেন্ট 2 বছর না হলে অপারেশনাল প্রিপেয়ারনেসে ইমিডিয়েট কোনো এফেক্ট পড়ে। কারণ যারা ট্রেন্ড হয় এই সময় তারা তখনই তো দে আর নট অ্যাভেলেবল টু ফাইট দ্য ওয়ার। তবে হ্যাঁ, একটা কনসার্ন তো থাকি, 2 বছর ইজ এ লং টাইম। আর স্পেশালি ফ্রেশ ব্লাড যদি না আসে ফাইনালি কিছুদিন পরে তো সেটা এফেক্ট করবে। তবে একটা জিনিস আমার যেটা পার্সোনালি মনে হয়েছে দিল্লিতে বহু বছর থাকার জন্য, একটা আইডিয়া বোধহয় খুব ক্লিয়ারলি আসছে যে আর্ম ফোর্সেসকে বোধহয় পুরোপুরি অল আউট ওয়ার একটা করার বোধহয় দরকার হবে না। ইউ উইল প্রবাবলি ফাইট লিমিটেড ওয়ার ইন সাম সেক্টরস, মেবি জম্মু এন্ড কাশ্মীর, মেবি সাম পার্ট অফ লাদাখ অর সাম আদার প্লেস। একটা অল আউট ওয়ার যেটার জন্য আমরা 2.5 ফ্রন্ট ওয়ার যেটা বলি, যেটাতে পুরো আর্ম ফোর্সেস মোবিলাইজড হবে, টিপিক্যাল ধরুন 1971 ওয়ার বা 65 ওয়ার, সেটার মনে হয় একটা থট প্রসেস আছে ডিসিশন মেকিং সার্কেলে যে হয়তো এটা দরকার হবে না, সো উই ক্যান ডু সাম এক্সপেরিমেন্টেশন। আমার পার্সোনাল অভিমত হচ্ছে উই হ্যাভ ডান আ মিস্টেক ইন 1962 প্রায়ার টু দ্যাট, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পরে, অ্যান্ড উই টুক আওয়ার ডিফেন্স ফর গ্রান্টেড। এবং তার জন্য 1962 যদি উই ডিডন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ আ রেজাল্ট, 1971 উইন মে নট হ্যাভ বিন পসিবল। কারণ 1962 বাট আমরা প্রত্যেকবারই আমাদের ভুল করে শেখার হয়তো দরকার নেই।
আমার মনে হয় যে খুব ভালো ডেটা পয়েন্ট বিদেশের কিছু আর্ম ফোর্সেসের কাছেও থাকে, যদি আমি পার্সোনালি মনে করি যে এক্স্যাক্টলি সেম মডেল কখনোই ইমপ্লিমেন্ট হতে পারে না। ধরুন আপনি যদি ইসরায়েলের কথা ভাবেন, ইসরায়েলে কিন্তু এই ধরনের একটা মডেল আছে, কারণ আমি অ্যাওয়্যার যে ওখানে যারা আসে তারা কনস্ক্রিপশনে আসে, তারা কিছুদিন কাজ করে, 4-5 বছর কাজ করে, দেন দে গো আউট ফর দেয়ার ফ্রম, যারা থাকে রিটার্ন করে তারা আর্ম ফোর্সেসে ট্রেন্ড হয়, বাকিরা বেরিয়ে যায়, বেরিয়ে দেন দে ডু দেয়ার গ্রাজুয়েশন, আদার থিং গেট অ্যাবজর্বড ইনটু দ্য সিভিল লাইফ। ইসরায়েল ইজ আ ভেরি স্মল সোসাইটি। ইসরায়েলে কিন্তু ছেলে মেয়ে সবাইকেই করতে হয়, এটা সবাইকেই করতে হয়। হ্যাঁ, সেটা ইসরায়েল ইজ আ ভেরি ডিফারেন্ট এক্সাম্পল। সেই এক্সাম্পলটা পুরোপুরি হয়তো ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয়, কিন্তু এরকম আরো দেশ আছে যেখানে এই ধরনের মডেল আছে। কিন্তু আমি প্রথমেই যে কথাটা বলেছি যে ইন্ডিয়ার যে ডিফেন্স রিকোয়ারমেন্ট এবং ইন্ডিয়ার যে নেবারহুড, ইটস আ ভেরি ইউনিক নেবারহুড। এই চ্যালেঞ্জটা কিন্তু আমার মনে হয় না পুরো ওয়ার্ল্ডে আর কোনো দেশের আছে, যে এরকম একটা কনস্ট্যান্ট একটা মিলিটারি প্রিপেয়ারনেস। আগে আমাদের খালি ওয়েস্টার্ন বর্ডার নিয়ে বর্ডার করতে হতো, নর্দার্ন বর্ডার ওয়াজ মোর অর লেস কোয়াইট অর হ্যাড সাম আনইজি কাম এন্ড পিস। সেটাও পোস্ট গালওয়ান, দ্যাট ইজ অলসো উই ক্যান কল ইট অ্যান অ্যাক্টিভ বর্ডার নাও। এবং এই ধরনের পরিস্থিতিতে যেখানে উই রিকোয়ার টু গার্ড সাচ এ হিউজ বর্ডার, উই রিকোয়ার আওয়ার আর্ম ফোর্সেস, যত আমাদের ইকোনমিক প্রোগ্রেস হচ্ছে, মোর ভিজিলেন্স, সেখানে এই স্কিম এবং 4 বছরের ট্রেনিং কতটা কাজ করবে আমি প্রথমেই বলেছি আমার পার্সোনাল একটু ডাউট আছে, কারণ আমার মনে হয় এটা যদি আরেকটু লঙ্গার হতো, যেখানে ধরুন একটা শর্ট সার্ভিস অফিসার কাডারের জন্য ইটস অ্যাবাউট 10 to 11 years, which is a reasonable amount of time, যেখানে আপনি হয়তো ইউ ক্যান ইউটিলাইজ সেই যে ঢুকলো তার ট্রেনিং, তার যে গিভিং ইট ব্যাক টু দ্য আর্ম ফোর্সেস, সেটার টাইম হয়তো একটু বেশি। আমি ঠিক বলতে পারছি না যে কেন 4 বা 5 বছরের স্কিমটা করা হয়েছে। হয়তো এটা ভেবে যে যারা আর্ম ফোর্সেস থেকে বেরিয়ে যাবে, কারণ গভর্নমেন্টের মাথায় এটাও একটা ছিল যে যারা বেরোবে তারা কিভাবে সোসাইটিতে অ্যাবজর্বড হবে, তাদের জন্যও তো একটা টাইম দরকার। একজন যদি কেউ 20 বছর বা 21 বছর বয়সে জয়েন করে, সে যদি 11 বছর বা 12 বছর পরে বেরোয়, at 32 হি ইজ নট রিয়েলি দ্য আইডিয়াল মেটেরিয়াল টু গেট ইনটু, বা 25-26 বছরে সে কিন্তু একটা ট্রেনিং নিয়ে স্টিল অ্যাভেলেবল। তো আমার মনে হয় এইসব ফ্যাক্টর গুলো ওখানে করেছে, এবং কোনো একটা ব্যালেন্স ডিসিশন এটাতে নিতে হয়েছে, যেটা আই এম শিওর ইন এভরি ডিসিশন। কর্নেল ভাদুরী বলছিলেন যে এয়ারক্রাফটে একটা কথা বলা হয় যে ইউ উইল লাইক টু হ্যাভ এভরিথিং, বাট ফাইনালি ইউ নিড টু হ্যাভ সাম ব্যালেন্স, যে এয়ারক্রাফটে কতটা আর্মামেন্ট থাকবে, কতটা বাকি জিনিস থাকবে, কতটা রেহাত থাকবে, সো দ্যাট ইউ হ্যাভ আ ব্যালেন্সড অ্যাপ্রোচ। সো আমার মনে হয় প্লাসেস এন্ড মাইনাস দুটোই আছে। একটা কনসার্ন তো আছেই যে অপারেশনাল প্রিপেয়ারনেস, যেটা খুবই হিউম্যান ইন্টেন্সিভ আর্ম ফোর্সেস, ম্যান মেশিন ইন্টারফেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে মেশিনটা চালাচ্ছেন, দ্য মেশিন ইজ অ্যাজ good as the man who is operating it. Slowly you're moving to unmanned operation, but still there is a man somewhere in the loop as of now. So I want to say that man who is extremely well trained, who is extremely well motivated is important. Having said that, আমি এটাও বলবো যে we have some of our Paramveer chapters like Lieutenant অরুণ ক্ষেত্রপাল বা ফ্লাইং অফিসার নির্মলজিৎ শেখো, এরা পরমবীর চক্র কিন্তু ওদের সার্ভিসের 3-4 বছরের মধ্যেই পেয়েছিলেন। সো উই হ্যাভ নাথিং টু সে যে আমি 4 বছর কাজ করছি বলে আই এম নট ফুললি মোটিভেটেড, সো দ্যাট উইল বি আনজাস্ট অন দোজ পিপল। বাট ইয়েস, দেয়ার ইজ আ কনসার্ন অ্যান্ড দেয়ার ইজ নো ডাউট। আই এম শিওর ধীরে ধীরে অ্যাজ ইট গেটস ইমপ্লিমেন্টেড, দ্য আর্ম ফোর্সেস তারা নিজেদের কোনো একটা উপায় বার করবে, they will constantly review it and they will come up with some solution which is acceptable in balancing both the requirements. কর্নেল ভাদুরী, আমাদের যে প্রশ্নটা উঠছে সুজনের কথা থেকে, যে টাকা পয়সার আর্মির বাজেটের যে বেশিরভাগটাই চলে যাচ্ছে মাইনে দিতে, পেনশন দিতে, এবং যার ফলে মডার্নাইজেশনের জন্য, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য কোনো করে থাকছে না, টাকা পয়সা থাকছে না, মাত্র 27% সর্বশেষ হিসেবে। এটা কতখানি মানে একটা লিমিটিং ফ্যাক্টর, কতখানি কনস্ট্রেইন্ট একটা আর্মির উপরে, বিশেষ করে ভারতের যা চারপাশের পরিবেশের যা পরিস্থিতির মধ্যে ভারতকে থাকতে হয়, ভারতের ডিফেন্স অ্যাটমসফিয়ারটা যেরকম নেবারহুডের তুলনায়। কর্নেল ভাদুরী।
কনফার্ম আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, কি কানেকশনে কোনো সমস্যা হচ্ছে? আমি প্রশ্ন করছি যে এই মডার্নাইজেশন ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম হওয়ার ফলে আর্মির অসুবিধাটা কি হচ্ছে? কর্নেল ভাদুরী, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি না, পেলে প্লিজ হাত, হ্যাঁ শুনতে পাচ্ছেন কি আপনি আমাদের কথা? আমার মনে হয় উনি আমাদের কথা শুনতে পাচ্ছেন না। কর্নেল ভাদুরী, আপনি কি রিকানেক্ট করার চেষ্টা করবেন প্লিজ? আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। কানেকশনটা খুব মানে এটা শুনতে পাচ্ছি। বলুন আপনি, আমরা ওয়েট করছি, আমরা শুনছি আপনার কথা, বলুন। না, আনফরচুনেটলি শোনা যাচ্ছে না আপনার কথা, কিছু শুনতে পাচ্ছি না। আপনি কি প্লিজ একবার নতুন করে কানেক্ট খুব করার চেষ্টা করবেন? ডিস্টার্ব কানেকশন, আমি ঠিক করে শুনতে পাচ্ছি না অ্যাবসলিউটলি। আপনি এখন আমরা আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করছি যে মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার না হওয়ার ফলে আর্মির কি অসুবিধা হচ্ছে সেটা জিজ্ঞেস করছি। আমার মনে হয় আপনার ডিভাইসে কোনো সমস্যা আছে, আপনাকে কানেক্টিভিটি ঠিক করতে হবে। কর্নেল ভাদুরী, সরি আমি একেবারে শুনতে পাচ্ছি না। সুজন, তুমি যদি যে প্রশ্নটা করছি তুমি যদি উত্তর দাও, আমি প্রফেসর কর্নেল ভাদুরীকে রিকোয়েস্ট করছি আপনি এটা নতুন করে প্লিজ কানেক্ট করার চেষ্টা করুন একবার। সুজন প্লিজ একবার লগ আউট করে লগ ইন করুন। হ্যাঁ, বেরিয়ে গিয়ে আবার নতুন করে লগ ইন করার চেষ্টা করুন প্লিজ। সুজন তুমি বলো, আমি ওনাকে ফোনে কথাটা বলছি। হ্যাঁ, এটা মানে যেটা অনুপম গ্রুপ ক্যাপ্টেন ব্যানার্জি প্রথমেই বললেন যে এই গানস ভার্সেস বাটার ডিবেট, এবং কতটা অপারেশনাল রিকোয়ারমেন্ট দরকার, এবং সেটাকে কিন্তু আমাদের মতন অনেকটা মানে এমার্জিং ইকোনমি বা ডেভেলপিং কান্ট্রিতে যাই বলা হোক না কেন, আর্মি মিলিটারির উপরে, বিশেষ করে আর্মির উপরে ভরসাটা, আর্মি ইজ অলসো an economic resource because it is an employment generator. তার কারণ কি, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই ছবিটা দেখুন, এই ভদ্রলোক এবং যার ছবি ধরে রেখেছে, দেখতে পাচ্ছেন এই ছেলেটার ছবি? হ্যাঁ, এর নাম হচ্ছে সেপাই রাজেশ ওরাং। গালওয়ানে মারা গেছিলেন 15-16 জুন 2020-তে। আমি বেলগড়িয়ার ছেলে, ওরাও আদিবাসী কমিউনিটির ছেলে, বীরভূম জেলার। আমি ওর বাড়িতে গেছি গত বছর, এই বছরের মে মাসে, 3 বছর গালওয়ান হওয়ার 3 বছর পরে। যখন ও ডিপ্লয়েড হয়েছিল আর্মিতে, বিহার 16 বিহার ইউনিটের ছিল, যখন ও আর্মিতে প্রথমে ভর্তি হয়, তখন ওদের একটা মানে খুব পিছিয়ে পড়া আদিবাসী কমিউনিটি, একটা মাটির ঘর ছিল। এখন সেখানটায় গালওয়ানে শহীদ হওয়ার পরে, গালওয়ানে কিল ইন অ্যাকশন হয়ে যাওয়ার পরে, ওর মা পেনশন পায়, ওর দিদি আর্মির ইন্টারভেনশনে স্টেট গভর্নমেন্টের একটা চাকরি করে দিয়েছে। ফোর্ট উইলিয়াম ইস্টার্ন কমান্ড থেকে প্রত্যেক মাসে ওরা ওদের বাড়ির পানাগড় থেকে একটা পেট্রোল যায়, ওর বাড়িতে জিজ্ঞেস করছে যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং তারপরে পানাগড়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্টের থেকে, যাতে সাবসিডাইজড রাশন তুলতে পারে, তার ব্যবস্থা করছে। সেপাই রাজেশ ওরাং যখন ভর্তি হয়েছিল 2014 সালে, সরি 2020 তো 2017 সালে, যখন বহরমপুর, মুর্শিদাবাদ বহরমপুরের থেকে বিহার রেজিমেন্টের জন্য এনলিস্ট হলো, রিক্রুটেড হলো, তখন ওর টার্মস অ্যান্ড সার্ভিসেস এর টার্মস আর কন্ডিশনস যা ছিল, আর এখন সেই রকম সেপাই বা অগ্নিবীরদের যেটা হতে চলেছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই যে ওর পেনশন এখন ওর মা পাচ্ছে, 26,000-27,000 টাকা মাসে ওর মা পাচ্ছে, ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্টের সুবিধে পাচ্ছে, এইটা কিন্তু অগ্নিবীররা পাবে না। এবং এর ফলে যেটা হচ্ছে, যে ভয়টা উঠছে, যে তাহলে
army, which is the last resort of the Indian state, which is supposed to attract the cream of the youth, তাহলে কি সেই অ্যাট্রাকটিভনেসটা মেনটেন করতে পারবে? তাহলে তো এই 17, 18, 19 বছর বয়সের ছেলেরা, এখন মেয়েরা, তোরা দে উইল প্রেফার দ্য পুলিশ বা অন্য কোনো সার্ভিস। এই যে, এবং এইটার ইম্প্যাক্টটা বিশেষ করে নর্থ ইন্ডিয়াতে, যেখানে বাল্ক অফ, আমি যে প্রথমেই বলেছি যে প্রত্যেক বছর 50 থেকে 55,000 ভ্যাকেন্সি হয় ইনফ্যান্ট্রি এবং রিক্রুট করা হয়। এই যে অ্যাট্রাকটিভনেস অফ দ্য মিলিটারিটা কমে যাওয়ার একটা সম্ভাবনা হয়েছে, এবং এইটা টেস্টিং, এই ইমপ্লিমেন্টেশনের, এই ট্যুর অফ ডিউটি বা অগ্নিপথ স্কিমের টেস্ট বেডটা না করার জন্য, যেটা আমাদের এখন করতে হচ্ছে, যেটা অনুপম বারবার বলছে, যে উই হ্যাভ টু জেনারেট এনাফ ডেটা পয়েন্টস। আমাদেরকে দেখতে হবে যে কতদিন, মানে 4 বছরে হলো না, ঠিক আছে, তাহলে 10 বছর ধরে দেখি আমাদের সিকিউরিটি সিনারিওতে ক্যান উই এফোর্ড সাচ লাক্সারিজ। এটা নিয়ে একটা প্রশ্ন আছে, এটা নিয়ে কিন্তু আমারও প্রশ্ন আছে যে এইরকম সার্জিক্যাল অপারেশন করে এত বড় মেজর মিলিটারি রিফর্ম ইন্ডিয়ার করা উচিত হয়েছিল কিনা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আমি একটু আপনার বক্তব্য শুনবো, ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি, প্লিজ। আমরা এফোর্ড করতে পারি কিনা এই এক্সপেরিমেন্টটা? আপনি যদি বলেন ক্যান উই অ্যাফোর্ড, আই উইল সে প্রবাবলি নট। কারণ অপারেশনাল প্রিপেয়ারনেস এমন একটা জিনিস যেখানে আমাদের মতো দেশের সেটা নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করার স্কোপ নেই। কিন্তু উল্টোটাও তো সত্যি যে 27% যে ডিফেন্স বাজেটের কথা সুজনদা বললেন, তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিস আছে, তাতে কিন্তু এই 27% পুরোটাই কিন্তু অ্যাভেলেবল না। গত কয়েক বছরে ধরুন কিছু ক্যাপিটাল প্রকিউরমেন্টের জন্য যে আউটলে থাকে সেগুলো তার মধ্যে ইনক্লুডেড। তো আপনি যদি দেখেন হরে ধরে কিন্তু শেষ পর্যন্ত 10 to 12% থাকে আপনার মডার্নাইজেশনের জন্য। আর আপনি যদি দেখেন আমাদের আর্ম ফোর্সেসের যে ধরনের ধরুন স্পেশালি রাশিয়া ইউক্রেন ওয়ারের পরে, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, এই যে মডার্নাইজেশনের জন্য বা ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য 27% কাগজে কলমে রয়েছে, আপনি বলছেন বাস্তবে 10-12% থাকে। এটা আমাদের সঙ্গে তুলনা করা যায় এরকম অন্য আর্মিতে কত, এটা কি আমরা জানতে পারি? মানে ধরুন চীনের ক্ষেত্রে কত বা অন্য দেশের ক্ষেত্রে কত? চীনের ডেটা তো আপনি কখনোই পাবেন না, তবে যদি আপনি দেখেন আমেরিকান ডেটাও আই এম নট অ্যাওয়্যার, হয়তো সুজনদা অ্যাওয়্যার হতে পারেন, তবে আমার মনে হয় ইসরায়েলে দিস পেনশন বিল আমি কোথাও একটা পড়েছিলাম ইজ অ্যাবাউট দে কিপ ইট উইদিন 5%। সো সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর মানে এই যে মডেলটা আমার মনে হয় ইজ হেভিলি ইনফ্লুয়েন্স যেটা ইসরায়েলে যেটা হয়। কিন্তু আমাদের সোশ্যাল স্ট্রাকচার আর ইসরায়েলের সোশ্যাল স্ট্রাকচার কিন্তু এক নয়, যেটা সুজনদা বললেন যে আর্মি স্টিল সিন অ্যাজ আ জব জেনারেটিং অ্যাভিনিউ ফর দ্য গভর্নমেন্ট, একটা মাস জব। তো এখানে ওই আবার একটা ব্যালেন্সের ব্যাপার থাকে যে আমি কোনটাতে বেশি জোর দেবো, যে লোকটি অগ্নিবীরে ঢুকলো, সে সার্ভ করলো, তারপরে সে কতটা কি করলো সেটাই, না আমার আর্ম ফোর্সেস এর প্রিপেয়ারনেস এর উপর। তবে আমি একটা কথা বলি যে ইট ইজ নট আ ফুললি ব্যাড ডিল। আপনি যদি দেখেন আজকালকার দিনে একজন ইঞ্জিনিয়ার, যারা আমাদের এত ইঞ্জিনিয়ারিং কলেজ, তারাও কিন্তু শুরু করে 25-30 হাজার টাকা মাইনে দিয়ে, এবং সেই তুলনায় যে 12 পাস করে যে অগ্নিবীর ঢুকছে সেও কিন্তু সিমিলার পে স্কেলেই থাকছে, এবং সে যখন রিটায়ার করছে একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ মানি সে পাচ্ছে। আমি জানি না যে সুজনদা যেটা বললেন যে ইফ সামবডি ডাইজ ডিউরিং while in operations এই অগ্নিবীর স্কিমে whether there is a provision for their pension or other some lump sum, I'm sure insurance তো আছে, সেটা I'm sure, কিন্তু পেনশনের কোনো প্রভিশন আছে কিনা আমি জানি না। I'm sure যখন এই ধরনের প্রবলেম গুলো আসতে শুরু করবে তখন এইগুলো নিয়ে আরো ভাবনা চিন্তা হবে। যেটা সুজনদা বললেন খুব ইম্পর্টেন্ট, পাইলট প্রজেক্ট একটা সবসময় হয়, একটা পাইলট স্কিম আমি দেখলাম, আমি একটা পার্টিকুলার আমি আমি 3 বা 4টে রেজিমেন্টে আমি এটা করে আমি দেখবো হাউ ইট ওয়ার্কস, তারপরে যদি ইফ ইট ওয়ার্কস আমার মনে হয় যে এটা নট আ ব্যাড থিং, দেন আই উইল ইমপ্লিমেন্ট ইট অন ওভারঅল স্কিম। তবে আর্ম ফোর্সেস যা নাম্বার, তাতে আমাদের যতটা রিক্রুটমেন্ট হচ্ছে
ইট ক্যান ইজিলি বি টেকেন অ্যাজ আ পাইলট স্কিম। আমার মনে হয় যে এটা একটা নতুন প্রভিশন, এবং আমি মনে করি যদি ডিসিশন হয়ে গেছে তারপরে তার উপর তো এখন তো উই ক্যানট গো ব্যাক দ্য ওয়ে। কি করা উচিত ছিল দ্যাটস আ ডিফারেন্ট থিং। জেনারেল নারাওয়ানের বই পড়লে আমরা নিশ্চয়ই আরো জানতে পারবো যে কতটা কি হয়েছে। আর তবে বোল্ড ফ্রম দ্য ব্লু ফর আইএএফ এন্ড নেভি প্রবাবলি ইয়েস, কারণ আমার মনে হয় না আইএএফ বা নেভির স্কিম অফ থিং এ অ্যাটলিস্ট আমি যতদিন ছিলাম কখনো এই ব্যাপারটা ছিল যে উই উইল গো ফর আ শর্ট সার্ভিস কাইন্ড অফ আ থিং ফর আওয়ার মেন অলসো, দ্যাট ইজ এয়ার ওয়ারিয়ার্স। তো এই ট্যুর অফ ডিউটি স্কিমটা যখন ইমপ্লিমেন্ট হয়, আই ডোন্ট নো হাউ দ্য এয়ারফোর্স এন্ড নেভি রিঅ্যাক্টেড টু ইট। তবে আর্মির থেকে কিন্তু এই ট্যুর অফ ডিউটি কনসেপ্টটা বেশ সুজন দা ইজ অ্যাওয়্যার 2-3 বছর ধরেই কথাটা চলছিল যে এরকম একটা কিছু হবে। বাট এই 75-25 এগেন সেটা কেন হলো আই এম নট প্রিভি টু দ্যাট। আমার মনে হয় 25% রিটেন করা হচ্ছে এটা পাইলট স্কিম বলেই। সেটা হতে পারে, এটা হতে পারে যে মানে অফিসিয়ালি ঘোষণা না করে এটা আসলে এটা পাইলট স্কিম হিসেবে সরকার দেখছে। হতে পারে, এবং পেনশন বাজেট কম করার জন্য তো 75% wouldn't have been a sustainable figure. 25% করে দেখা যেতেই পারে। সো দ্যাট ইজ সামথিং উইচ আই ফিল। বাট হ্যাঁ, একটা কনসার্ন প্রচুরভাবেই আছে অপারেশনাল প্রিপেয়ারনেস এর উপর। কতটা আমরা ফাইনালি তাদের ইউটিলাইজ করতে পারবো সেটা একটা খুব, ধরুন আমি একজন পাইলট, আমাকে সেভাবেই আমি বললাম আপনাকে আমার ধরুন 4 বছর আমার ট্রেনিং করে আমি আই এম ফুললি অ্যাভেলেবল, যেখানে আমি একটা যুদ্ধে যেতে পারি, এবং আমি যদি আর 2 বছর চাকরি করে এয়ারফোর্স ছেড়ে দিই এবং দেন আই বিকাম আ সিভিল পাইলট, আই এম বেনিফিটেড, কিন্তু ইজ দ্য এয়ারফোর্স ফুললি বেনিফিটেড ফর মি? এতটা ট্রেনিং দেওয়ার পর আমি খালি 2-3 বছরের জন্য অ্যাভেলেবল থাকলাম আমার স্কিল এয়ারফোর্সকে ইউটিলাইজ করার জন্য, সেটা একটা কোয়েশ্চেন মার্ক আছে। আপনার মতো একজন ফাইটার পাইলট তৈরি করার জন্য যে পরিমাণ রিসোর্স খরচ করা হয়, এটা তো সরকার খরচ করছে, রাষ্ট্রের খরচ। সেই খরচটা থেকে তো রাষ্ট্রকে মানে যাকে বলে সোজা কথায় পয়সা উসুল করতে হবে। যথেষ্ট দিন যদি তার থেকে সার্ভিসটা না পাওয়া যায়, যারা টেকনিশিয়ান তাদের বেসরকারি জায়গায় কাজ করলো, সেটা তো সরকারের পক্ষে ভালো কথা না। যারা টেকনিশিয়ান তাদের জন্য প্রচুর ট্রেনিং এর পেছনে প্রচুর খরচা হয়, আর্মি, নেভি, এয়ারফোর্স তিন দিকে। এবং আর্মি বা খালি তো ইনফ্যান্ট্রি নয়, যেটা কর্নেল ভাদুরী বললেন, আর্মার্ড আছে, তাতে আর্মি এভিয়েশন আছে, আর্টিলারি আছে, ইঞ্জিনিয়ার্স আছে, কোর অফ ইএমই আছে, সিগন্যালস আছে, দে আর হাইলি টেকনিক্যাল। এবং সেখানে এই ট্রেনিংটা কতটা ইউটিলাইজ করতে হবে, দিস আর অল ম্যাটার্স which will be debated, I'm sure, which is being debated. এবং I'm sure slowly army and the armed forces as a whole will come up with solutions, and we must when the book come out, I'm eagerly waiting to read it. আসলে কর্নেল ভাদুরী তো আমাদের সঙ্গে ছিল, ওনার কানেকশনটা এমন ভাবে হচ্ছে বারবার কেটে যাচ্ছে। আমি যেমন এখন ওনাকে দেখতেই পাচ্ছি না, মানে আমি এখানে আমার স্ক্রিনে দেখতে পেলে আমি ওনাকে ইনক্লুড করে দিচ্ছি সঙ্গে সঙ্গে, পাচ্ছি না আনফরচুনেটলি। আমার এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে সুজন যেটা মনে হচ্ছে, এর উপর আমি তোমাকে কমেন্ট করতে বলবো, আমাদের সময় ফুরিয়ে আসছে, আর মিনিট 15 মতো আছে খুব বেশি হলে, যে একটা অপটিমাইজেশন দরকার। একদিকে আমার পেনশন বেতনের খরচ কমাতে হবে, অন্যদিকে আমাকে যেটা এইমাত্র কথা হলো, যে পরিমাণ রিসোর্স খরচ করা হচ্ছে একজন মানুষের ট্রেনিং এর জন্য, যে লেভেলই হোক না কেন, তিনি সোলজারই হন বা ফাইটার প্লেনের পাইলটই হন না, তার পিছনে কিছু রিসোর্স সরকার খরচ করছে, সেটাকে তো তার মূল্যটা ফেরত পেতে হবে সরকারকে। অপটিমাইজেশন দরকার। একটা অপটিমাইজেশন প্রবলেম যখন কোনো সিস্টেমের মধ্যে থাকে, তখন সাধারণত ছোট স্কেলে পরীক্ষা করে দেখা হয় যে কোনটা হচ্ছে ঠিক ফর্মুলা, তারপর সেটাকে পুরো স্কেলে ফেলা হয়। পাইলট প্রজেক্ট হলে যেটা হতো, যেটা কর্নেল গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি সুন্দরভাবে বললেন, আসলে হয়তো এটা পাইলট প্রজেক্টই ঘোষণা করা হয়নি, কিন্তু সাইজ দেখে যা মনে হচ্ছে এবং ওই যে 75%কে ছেড়ে দেওয়া, সেখান থেকে যা মনে হচ্ছে। তোমার সুজন মতটা শুনতে চাই আমি, যে এটা কি সত্যি তুমি মনে করো পাইলট প্রজেক্ট অ্যাজ অ্যান অবজারভার ফ্রম আউটসাইড ডিফেন্স কভার করা সাংবাদিক? as purely a journalist, বলে রাখি তোমাকে দর্শক, কর্নেল ভাদুরীকে আমি যখন দেখতে পাচ্ছি ঢুকিয়ে নিচ্ছি, আমি আরেকবার চেষ্টা করছি ওনার কথা আমরা শুনতে পাই কিনা। কর্নেল ভাদুরী, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন এখন? আপনি কি শুনতে পাচ্ছেন কর্নেল ভাদুরী আমাদের কথা? যদি শুনতে পান প্লিজ হাতটা তুলুন, মানে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। না সরি পাচ্ছেন, প্লিজ তুমি বলো, আমি আবার মানে কানেকশন কেটে যাচ্ছে। দুটো জিনিস আমি পয়েন্ট আউট করব।
একটা পাইলট প্রজেক্ট যখন ইমপ্লিমেন্টেড হয় তাও সেটাকে সুপারভাইজ করার বা সেটার ম্যানেজমেন্ট করারও কিছুটা স্কিল দরকার যারা সেটাকে ইমপ্লিমেন্ট করছে। এবং আর্মি, ইন্ডিয়ার আর্মি, ইন্ডিয়ান মিলিটারির ক্ষেত্রে সেটা করতে গেলে যে পরিমাণ ওয়াইড রেঞ্জিং, যে হরাইজনের স্ট্র্যাটেজিক আর যে যে ফিনেস অফ ট্যাকটিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ভিশন দরকার, আমার মনে হয় অগ্নিপথ স্কিম ইমপ্লিমেন্ট করতে গিয়ে সেটা সরকার থেকে তার ডেমনস্ট্রেটেড হয়নি। আমি দুটো উদাহরণ দিচ্ছি। অগ্নিপথ স্কিম যখন জুলাই 2022-এ অ্যানাউন্স হয় এবং অফিসিয়াল প্রেস রিলিজ দেওয়া হয়, প্রথম যারা ওয়েলকাম করে সরকারের বাইরে থেকে একটা অর্গানাইজেশন আছে কোকপসি, কোঅর্ডিনেশন কমিটি অফ প্রাইভেট সিকিউরিটি এজেন্সিস। ওরা ভাবলো যে এই যে যে 75% 4 বছরের মধ্যে যাদেরকে অ্যাবজর্ব করা হবে না, তারা বেরিয়ে আসবে নিজেদের খরচা না করে সরকারের খরচায়। আমি একটা বিরাট প্রাইভেট সিকিউরিটি গার্ড, ব্যাংকের গার্ড, এইসবের জন্য আমি একটা র মেটেরিয়াল অ্যাট দি এক্সপেন্স অফ দি গভর্নমেন্ট আমি বার করে আনতে পারবো। এইটা হচ্ছে একটা দিক, মানে যেখানটায় একটা মানে ট্যাকটিক্যাল ফিনেসের প্রয়োজন ছিল। দ্বিতীয় যেটা স্ট্র্যাটেজিক ফিনেসের দরকার ছিল, এবং সেটা আমাদের দেখা উচিত বিশেষ করে গোর্খা রেজিমেন্ট গুলো, আর্মি। আমি বারবার আর্মির কথা এই কারণে বলছি, তারপরে হ্যাঁ, নেভি আর এয়ারফোর্স দে নিড ফার মোর অ্যাজ আ পার্সেন্টেজ, অ্যাজ আ প্রপোর্শন, দে নিড ফার মোর টাইম ফর ট্রেনিং অ্যান্ড স্পেশালাইজেশন। আমি আর্মির ইনফ্যান্ট্রির কথা বলছি। গোর্খা রেজিমেন্ট যেটা আমাদের ইনফ্যান্ট্রির এত বড় একটা অংশ, এবং they have played such a crucial role in every war. গোর্খা, কেননা গোর্খা রেজিমেন্টের সোলজাররা আমরা কোথা থেকে রেক্রুটেড হতো? ইন্ডিয়ান গোর্খাস অ্যান্ড নেপালিজ গোর্খাস। দার্জিলিং নর্থ ইস্ট থেকেও রিক্রুটেড হতো, নেপালের থেকেও রিক্রুটেড হতো। যে মুহূর্তে এই স্কিমটা অ্যানাউন্স করা হলো, নেপাল বলল যে আমরা আমাদের ছেলেদের ইন্ডিয়ান আর্মিতে রিক্রুট করতে দেব না। 3 বছর ধরে গোর্খা রেজিমেন্টে কোনো নেপালি গোর্খা রিক্রুটেড হয়নি। গোর্খা রেজিমেন্ট শুধু না, নেপালিজ গোর্খারা ইন্ডিয়ান গোর্খা রেজিমেন্টেও রিক্রুটেড হতো, প্যারা রেজিমেন্টসে, স্পেশাল ফোর্সেসে রিক্রুটেড হতো, বিভিন্ন পুরো ইন্ডিয়ান আর্মি তাদের জন্য করেছিল। সেটা গত 3 বছর ধরে বন্ধ। হয়তো একটা কাউন্টার আর্গুমেন্ট হতে পারে, তার জন্য আমাদের ইন্ডিয়ান গোর্খা ছেলেদের বা মেয়েদের বেশি সুযোগ হয়ে গেল, কিন্তু we have also narrowed the field, যে এক্সপার্টিসটা বিভিন্ন জায়গা থেকে দরকার, সেটা 3 বছর ধরে বন্ধ। অ্যাট দ্য সেম টাইম আমরা কি দেখছি, যে নেপাল থেকে রাশিয়ান আর্মি মার্সেনারি হিসেবে গোর্খা ছেলেদের নিয়ে গেছে ইউক্রেনের যুদ্ধে পাঠিয়ে দিয়েছে, যেখানটায় অক্টোবর মাসে 6 জন নেপালি ছেলে মারাও গেল। কেন? তাদেরও তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে গেছে। এই যে দুদিক থেকে আমাদের যে এই মানে দিস ফেলিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দিস স্কিম ইন টেস্টিং ইট আউট, এইটা যদি টেস্ট হয়, I am a little shocked that project managers should, মানে প্রজেক্ট ম্যানেজমেন্টই গন্ডগোল হয়ে যাচ্ছে ইন টেস্টিং দ্য স্কিম। আরেকবার চেষ্টা করি, অনুষ্ঠান শেষ হয়ে আসছে, সম্ভবত শেষবার। আপনি তো আমাদের শুনতে পাচ্ছেন? রিক্রুটমেন্ট না হওয়ার ফলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মানে উল্টো ভুল বলছি, সরি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কম হওয়ার ফলে, মডার্নাইজেশন না হওয়ার ফলে কি অসুবিধার মধ্যে পড়েছে ইন্ডিয়ান আর্মি, সেটা যদি আপনি একটু বলেন। না, আমার মনে হয় এটা আমার শুনতে পাবো না। সরি কর্নেল ভাদুরী, আপনার কথা আমরা কিছু শুনতে পাচ্ছি না, ভেরি সরি। দেখো, আমি গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি, আপনাকে একটু বলতে বলবো যে আমাদের কয়েক মিনিট সময় আছে, যে যেটা সুজন আমি এটা নিয়ে বলবো না, আমি অন্য একটা জিনিস। আমার অডিও আসছে এখন? হ্যাঁ আসছে, বলুন আসছে, বলুন।
না সরি, আমরা শুনতে পাচ্ছি না কর্নেল ভাই, আপনার কথা কি শুনতে পাচ্ছেন? আপনি বলুন, গ্রুপ ক্যাপ্টেন অনুপম ব্যানার্জি, আপনি বলুন প্লিজ, আপনি যে পয়েন্টটা তুলতে আমি চাইছেন। একটা কথা বলতে চাই এখানে, এই সবকিছুর উপরে কিন্তু একটা ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট, যেটা হিউম্যান ফ্যাক্টর। কারণ আপনি কিন্তু জানেন না হিউম্যান মাইন্ড কোন কমপ্লেক্সিটিতে অপারেট করছে। আমি যেটা বলতে চাইছি যে ধরুন সুজনদা যে এক্সাম্পলটা দিলেন, যে একজন সোলজার যখন হি ইজ ভেরি অ্যাসিওর্ড অফ দ্য ফ্যাক্ট যে হিজ ফ্যামিলি উইল বি লুকড আফটার, ডাজ হি গো উইথ অ্যান অ্যাডিশনাল স্পিরিট? আই উইল রিজার্ভ মাই ওপিনিয়ন, কারণ এটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি যখন কার্গিল অপারেশনে when I went for my dive, did I had this playing in my mind that if something happens during the dive, if I'm shot by a missile, that my family will be looked after? I will say the answer was definitely no, because that time it is operations. But at the same time, আমি কিন্তু সারা আমার ম্যারেজের পর থেকে I have maintained that my wife should be economically and financially independent, because somewhere in my mind it always played that I'm in a profession which is risky and anything can happen anytime. So human mind is a very complex thing. সেটা কিভাবে এই জিনিসটা করছে, এটা কিন্তু এটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। এবং এটা তখনই হবে যখন আমরা অনেক লোকের সঙ্গে কথা বলবো, তারা যখন বাইরে যাবে তাদের এক্সপিরিয়েন্স কি হবে। কারণ একটা জিনিস হচ্ছে পেপারে বলা, হ্যাঁ 4 বছর 5 বছর পর আপনি এলেন, আপনাকে এটা চাকরি দেওয়া হবে, সবাই বললো, হ্যাঁ ইন্ডাস্ট্রিও বললো হ্যাঁ আমরা অ্যাবজর্ব করে নেবো। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হওয়া। পে কমিশনের পরেও কিন্তু 5th পে কমিশনের পরে দেয়ার ওয়াজ আ থিং কল পুল ফ্যাক্টর এন্ড পিল ফ্যাক্টর, যেখানে আপনি শর্ট সার্ভিস কমিশন অফিসারদের বলা হয়েছিল যে তারা যখন বাইরে বেরিয়ে যাবে বা আর্ম ফোর্সেস একটা সার্টেন লেভেল থেকে, গভর্নমেন্ট উইল হেল্প দেম টু এস্টাবলিশ। অ্যাকচুয়ালি কতটা হয়েছে আই উইল রিজার্ভ মাই ওপিনিয়ন, কারণ ফাইনালি কিন্তু ইট ইজ লেফট আপ টু দ্যাট ইন্ডিভিজুয়াল। এবার এই ধরনের জিনিসগুলো যখন বাইরে আসবে এবং তখন সেটা কিভাবে মেন্টালি এফেক্ট করবে, তার ফাইটিং স্পিরিটকে কিভাবে এফেক্ট করবে, these are all questions which are still unanswered, and it will take time to get right answers for this. Does it matter? Yes, it matters, karon finally is the man behind the machine, eta ami barbar bolchi, ebong tar spirit, tar fighting spirit, tar esprit de corps, that makes a lot of difference in the way you fight a war. Economic, social factor, everything is important, but this is also very important. So এটা একটা all round thing, এটা কোনো yes no red green নেই, it's in the zone of gray. How it will come out, I think time will give us the answer. That's my take on it. ডেফিনেটলি খুব ভালো আপনি সাম আপ করছেন। সুজন, একটা জিনিস, জেনারেল নারাভানে এই বইটা এত তাড়াতাড়ি লিখে ফেললেন এবং এত তাড়াতাড়ি সেটা প্রকাশ করা হচ্ছে, এটার পিছনে কি এটা নিয়ে যে যথেষ্ট চর্চা হচ্ছে আর্মির মধ্যে হয়েছে, তার জন্যই এটা, মানে উনি কি পুরোপুরি সন্তুষ্ট নন? এক্সার্পস অবশ্য আমরা পড়েছি মাত্র, তোমার কি মনে হয় যে ওনাকে করতে বাধ্য হয়? যতটুকু এক্সার্পস বেরিয়েছে, এক্সার্পস দুটো চ্যাপ্টারের বেরিয়েছে, একটা হচ্ছে অগ্নিপথ স্কিম নিয়ে কতটা কি আলোচনা আছে, আর একটা চ্যাপ্টার হচ্ছে যে লাদাখে কি হয়েছিল তাই নিয়ে। যাই হোক, আমাদের আজকে আলোচনাটা অগ্নিপথ স্কিম নিয়ে। ওনার এক্সার্পস এর মধ্যে এই পয়েন্টটাই, এই এক্সার্পটুকুতে, বাকি বইতে কি লিখেছে আমি জানি না, আমি যতটুকু পড়েছি এই পয়েন্টটাই বেরিয়ে আসছে যে যথেষ্ট আলোচনা এবং স্টাডি হয়নি, আরো দরকার ছিল। বোধহয় উনি এটাই বলার চেষ্টা করেছেন যে আমাদের টেস্টিংটা আরো বেশি করে, একটু আরো ধৈর্য ধরে, বোধহয় উনি এটা বলতে চেয়েছেন। আমি কিন্তু এক্সেপ্টের বিরুদ্ধে মানে উপরে দাঁড়িয়ে বলছি, পুরো বইটা এখনো পড়িনি, আগ্রহ সঙ্গে অপেক্ষা করছি। আমার মনে হয়, এবং এইটার পেছনে হয়তো, এন্ড দিস ইজ পিওরলি কনজেকচার, এটা অনেক সময় না সরকাররা এইভাবে অপারেট করে, ট্রায়াল বেলুন একটা ছেড়ে দিলাম, হয়তো আমরা দেখব যে আগামী বছর বা তার সামনে 2 বছরের মধ্যে হয়তো সেই স্কিমের একটা অনেক রকমের পলিসি চেঞ্জেস, অ্যামেন্ডমেন্টস হতেই পারে। এটা বিভিন্ন সরকারি পলিসি নিয়ে হয়েছে, এটা নিয়েও হবে বলে আমার ধারণা। এবং নারাবেনের বইটা তার সুযোগ করে দিচ্ছে। সুযোগ করে দিচ্ছে, এবং এমনও হতে পারে যে এই বইটা হচ্ছে একটা কাইন্ড অফ ট্রিগার আর কি, যেটা এই আলোচনাটা পাবলিক ডিস করতে আবার শুরু হবে, যেমন আমরা এখানে আলোচনা করছি, এবং যার ফলে যেমন সশস্ত্র বাহিনীর ভিতরে তেমনি বাইরেও এটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে, অনেক বেশি চর্চা হবে, এবং সেই চর্চার মধ্যে দিয়ে হয়তো স্কিমটা আরো ডিফাইন্ড হবে, আরো উন্নত হবে, আরো কিছু বেরোবে, সেটা নিশ্চয়ই হতেই পারে। আমরা তাকিয়ে থাকবো সেই সম্ভাবনার দিকে, এবং সব থেকে আগে তাকিয়ে থাকবো বইটা প্রকাশের দিকে, কারণ বইটা আমারও পড়ার ইচ্ছে রয়েছে। খুব সরি, আপনার কথা আমরা আজকে পুরোপুরি শুনতে পেলাম না, ভবিষ্যতে কোনোদিন নিশ্চয়ই আপনাকে আমরা ভালো করে পাবো আমাদের অনুষ্ঠানে।
অনেক ধন্যবাদ আপনাকে এবং গ্রুপ ক্যাপ্টেন অনুপম মাঝি, আপনাকে অবশ্যই আমাদের অনুষ্ঠানে অল্প সময় নোটিসে আসার জন্য। সুজন, অনেক ধন্যবাদ তোমাকে, শুধু আজকে অনুষ্ঠানের জন্য নয়, এই দুজন বিশিষ্ট ভদ্রলোক এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর দুজন গর্ব, দুজন অফিসারের সঙ্গে আমাদের দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই অন্য অনুষ্ঠানে আমরা এদের পাবো। অনেক ধন্যবাদ দর্শকদের, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে অনুষ্ঠানে থাকার জন্য। আপনারা দেখেছেন শুরু থেকে এটা রেকর্ড করা অনুষ্ঠান, তাই লাইভের মতো মন্তব্য করার সুযোগ ছিল না। আপনাদের কমেন্ট বক্সে থাকলে আমি নিশ্চয়ই উত্তর দেবো। নমস্কার, ধন্যবাদ।